ডিসি নয়, ইসি কর্মকর্তাদের রিটার্নিং অফিসার করার প্রস্তাব বিএনপি। জামায়াত চায় লেভেল প্লেইং ফিল্ড, আচরণবিধি প্রয়োগের সক্ষমতা নিয়ে প্রশ্ন এনসিপি। হঠাৎ করে আবার এক সপ্তাহের মধ্যে অনেক রদবদল করা হয়েছে। এটার পিছনে মনে হয় যেন কোনো একটা ডিজাইন করে একটা উদ্দেশ্যে এই কাজটা কোনো জায়গা থেকে হচ্ছে না। আপনারা একবার সাহস করে এই সিদ্ধান্তটা নেন যে রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশন থেকে থাকবে, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশনে ডেডিকেটেড লোকেরা হবে। সংবিধানের কাছে হয়, কোনো রাজনৈতিক দলের কাছে না হয়, তাহলে আমরা 100% ইলেকশন কমিশনের যে কোঅপারেশন চাইবে সেগুলো আমরা দেব। আপনারা সবাই কিন্তু জাতির কাছে ওয়াদাবদ্ধ একটা সুন্দর ক্রেডিবল গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার জন্য। শেখ হাসিনা রায়ের গুরুত্ব কমিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে, অভিযোগ মির্জা ফখরুলের। বললেন, ব্যর্থ রাষ্ট্র হতে না চাইলে ফিরতে হবে গণতন্ত্রের পথে। ফেব্রুয়ারির নির্বাচন শান্তিপূর্ণ উৎসব মুখর করতে সশস্ত্র বাহিনীর সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা। ডিএসসি-এসসির গ্র্যাজুয়েটদের মাঝে সনদ বিতরণ। যুবদল নেতা কিবরিয়া কিলিং মিশনে থাকা 2 সন্ত্রাসী গ্রেফতার। আধিপত্য এবং রাজনৈতিক কোন্দলের জেরে হত্যাকাণ্ড বলছে র্যাব। ফরেস্টার নামক 4 জন স্টার, এদের নির্দেশে মিরপুরের বিভিন্ন এলাকায় বিভিন্ন সময় যে সকল অরাজকতা বা সন্ত্রাসী কার্যক্রমগুলো করা হয় তাদের একটা মদত রয়েছে বলে আমরা জানতে পেরেছি। আশুলিয়া থানার সামনে গুলি করে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেন ওসি সায়েদ সহ 2 পুলিশ কর্মকর্তা। ট্রাইব্যুনালে রাজসাক্ষী আফজালুলের জবানবন্দি। শুভেচ্ছা, আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ডিসি নয়, ইসি কর্মকর্তাদের রিটার্নিং অফিসার করার প্রস্তাব দিয়েছে বিএনপি। বিকেলে নির্বাচন কমিশনের সাথে সংলাপে এই মত দেয় দলটি। এর আগে সকালে প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি জানিয়েছে জামায়াত ইসলামী। ইসির সক্ষমতা নিয়ে প্রশ্ন এনসিপির। সমাপনী বক্তব্যে সিইসি বলেন, আইন হওয়ার আগ পর্যন্ত গণভোট করা সম্ভব নয়। নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে রাজনৈতিক দলগুলোর সাথে ইসির সংলাপ। চতুর্থ দিনে বিকেলে বিএনপি সহ 6টি দলের সাথে সংলাপে বসে নির্বাচন কমিশন। নির্বাচনে অংশ নিয়ে যারা শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানাতে সহযোগিতা করেছে এরা প্রত্যেকে অপরাধী। বর্তমান নির্বাচন কমিশনকে স্বচ্ছ, সৎ এবং অনেক দুর্বল মনে হয়। যারা নারী রাজনীতিবিদ রয়েছেন ওনারাও কিন্তু টার্গেটেড ভাবে এই ধরনের অপপ্রচার এবং হেনস্থার শিকার হচ্ছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, আচরণবিধি মেনেই নির্বাচন করবে বিএনপি। তবে অঙ্গীকারনামায় শাস্তির বিধান স্পষ্ট নয় বলে উল্লেখ করেন তিনি। আপনারা একবার সাহস করে এই সিদ্ধান্তটা নেন যে রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশন থেকে থাকবে, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশনে ডেডিকেটেড লোকেরা হবে। এই একটা সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে। প্রধান নির্বাচন কমিশনার তার সমাপনী বক্তব্যে জানান, গণভোট নিয়ে আইন হলে কমিশন পরবর্তী প্রস্তুতি গ্রহণ করবে। সাংবাদিকদের ক্যামেরায় কমিশনের সিসি ক্যামেরা হিসেবে কাজ করবে বলেও মন্তব্য করেন তিনি। ইলেকট্রিক ভোটিং মেশিনকে অচল আখ্যা দিয়ে সমালোচনা করেন সেই প্রকল্পেরও। সবকিছু যদি ঐক্যমত্য কমিশনের জন্য নির্ভর করে বসে থাকতাম, আমি জানি না ইলেকশন আদৌ করতে পারতাম কিনা। একটা আইন হবে রেফারেন্ডাম, যেটা ইলেকশন কমিশনকে অথরাইজ করবে, প্রেসক্রাইব করে দিবে যে কি বিষয়ে গণভোট হবে, কিভাবে হবে, ইত্যাদি ইত্যাদি। সিইসি বলেন, দেশের রাজনৈতিক বাস্তবতা মসৃণ নয়, তবে নির্বাচন আয়োজনের ক্ষেত্রে এটিকে উপেক্ষা করারও অবকাশ নেই। বাস্তবতা যেটা আছে সেটা আপনাকে বিবেচনায় নিয়ে স্মার্টলি ইউ হ্যাভ টু ট্রাই টু ওভারকাম। এর আগে সকালে জামাতে ইসলামী, এনসিপি, গণসংহতি আন্দোলন, এনডিএম, লেবার পার্টি সহ 7টি দলের সাথে সংলাপ করে ইসি। আচরণ বিধিমালা আর পিও নিয়ে বিস্তারিত আলোচনা ও প্রস্তাব দেয় দলগুলো। প্লাস্টিক পিভিসি ব্যবহার করতে পারবো না, তাহলে কি হাতে লিখে করবো, কাপড় দিয়ে করবো? এই টেকনোলজি কি আছে আমার নির্বাচনী এলাকায়? আদেশ বাস্তবায়ন এগুলো নিয়ে এক ধরনের সেটেলমেন্ট হয়ে যায়। তারপরের চ্যালেঞ্জ কিন্তু সবচেয়ে বড় পরিবেশ। যে দল করতে চায় তার প্রতিকে করবে, কিন্তু যদি জোট করে সেক্ষেত্রে তাকে তো আগেও ছিল, এটা ফ্যাসিবাদের সময় তারা এটাকে আটকায় নেয়। জামাতের সেক্রেটারি জেনারেল বলেন, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত না হলে ইসির কোনো চেষ্টাই সফল হবে না। হঠাৎ করে আবার এক সপ্তাহের মধ্যে অনেক রদবদল করা হয়েছে। এটার পিছনে মনে হয় যেন কোনো একটা ডিজাইন করে একটা উদ্দেশ্যে এই কাজটা কোনো জায়গা থেকে হচ্ছে। নিরপেক্ষ এবং আস্থা রাখার মতো একটা উপায় হলো লটারির মাধ্যমে ট্রান্সফার করে দেওয়া। যারা চাইবে তারা হা বলবে, তো তাকে তো বুঝতে হবে স্বল্প শিক্ষিত কম শিক্ষিত ভোটারকে এই জুলাই সনদটা
কে ম্যাচিউর করবে, কে লার্নেট করবে, এটা একটা প্রশ্ন। গণভোটের প্রক্রিয়া নিয়ে সুনির্দিষ্ট নীতিমালা দেওয়ার আহ্বান জানান এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। যদি তার ওটটা সংবিধানের কাছে হয়, কোনো রাজনৈতিক দলের কাছে না হয়, তাহলে আমরা 100% ইলেকশন কমিশনের যে কোঅপারেশন চাইবে সেগুলো আমরাও দিব, এবং ইলেকশন কমিশন যেভাবে হলে এই ইলেকশনকে দিক নির্দেশনা দিবে আমরাও সেভাবে মেনে চলার চেষ্টা করব। বুধবারের সংলাপে বিএনপি, জামাত, এনসিপি সহ সব দলই আচরণবিধি মেনে চলার আশ্বাস দেয়। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার মামলার রায়ের গুরুত্ব কমিয়ে দিয়ে ভিন্ন খাতে দৃষ্টি ফিরিয়ে নিতে একটি মহল সচেতনভাবে অপচেষ্টা করছে। 24-এর গণ অভ্যুত্থানে বিএনপি বইয়ের মোড়ক উন্মোচনে এই মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, কেউ যদি এককভাবে সংস্কারের কৃতিত্ব দাবি করেন সেটা শুধুই সংকীর্ণ মানসিকতা। রাজধানীর একটি হোটেলে 24-এর গণ অভ্যুত্থানে বিএনপি শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন ও ডকুমেন্টারি প্রদর্শনী অনুষ্ঠান। এতে যোগ দেন দলটির মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য সহ যুগপথ আন্দোলনের সঙ্গী রাজনৈতিক দলের নেতারা। আলোচনায় বিএনপি নেতারা বলেন, দেশ কঠিন সময় পার করছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সেই সাথে আসন্ন নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবেলা করে সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্ব দেন নেতারা। আমরা কিন্তু এখনো কঠিন সময়ে দাঁড়িয়ে আছি। যে দাঁড়ানোটা হলো আমাদের মানুষের সত্যিকারের একটা দেশের সুশাসন প্রতিষ্ঠা করা, যা কিনা আমাদের আগামী নির্বাচনের মধ্য দিয়ে আমরা যেটা সম্ভব করতে পারি। এই সংগ্রাম কিন্তু চলবে ভবিষ্যতে। কাজেই আমরা খুব বেশি এটা নিয়ে আশাহত হবা অথবা দুশ্চিন্তাগ্রস্ত হবার কোনো কারণ নেই। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, মানবতা বিরোধী অপরাধের রায়ের গুরুত্ব ভিন্ন খাতে নিতে সচেষ্ট একটি মহল। সংস্কার নিয়ে বিএনপিকে ভিন্নভাবে চিত্রায়নের চেষ্টা মেনে নেওয়া হবে না। ফ্যাসিস্ট হাসিনার মানবতা বিরোধী অপরাধের জন্য রায় দেওয়া হচ্ছে কোর্টে, অন্যদিকে দেখি একটা মব ভায়োলেন্স চলছে। এটা কিসের আলামত আমি জানি না। আমি তো মনে করি যে ওই রায়ের যে গুরুত্ব সেটাকে কমিয়ে দেওয়ার জন্য একটা বিশেষ মহল ভিন্ন খাতে বিশ্বদৃষ্টিকে নেওয়ার জন্য এই কাজগুলো করে বন্ধুগণ। মির্জা ফখরুল বলেন, বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে না চাইলে দেশকে গণতন্ত্রের পথে ফেরাতে হবে। সেজন্য গণতন্ত্রে বিশ্বাসী সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। আমাদেরকে আজকে বাংলাদেশের সত্যিকার অর্থেই যদি আমরা সাস্টেইনেবল হতে চাই, একটা ব্যবস্থা তৈরি করতে চাই, ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে না চাই, তাহলে গণতন্ত্রকে আমাদের এখানে নারিশ করতে হবে, তাকে প্রতিপালন করতে হবে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে নির্মাণ করতে হবে। কোন দল কে জিতলো, কে হারলো, ইটস নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হচ্ছে যে আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানটা শক্তিশালী হলো কিনা। শুধু 24 নয়, বিগত 16 বছর ধরে বিএনপি সহ সব দলের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ইতিহাস তুলে ধরার আহ্বান জানান বিএনপি মহাসচিব। 15-16 বছরের যে ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু উৎসব মুখর করতে সেনাবাহিনীর সহযোগিতা কামনা করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রশংসা করলেন গণ অভ্যুত্থান পরবর্তী সংকট উত্তরণে সেনাবাহিনীর ভূমিকার। সকালে ডিফেন্স সার্ভিসেস কমান্ড ও স্টাফ কলেজের কোর্স 2025-এর গ্র্যাজুয়েশন সেরিমনিতে এসব কথা বলেন তিনি। কোর্স সম্পন্নকারী অফিসারদের অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশ ও জাতির কল্যাণে ভূমিকার আহ্বান জানান ডক্টর ইউনূস। বাংলাদেশ ছাড়াও এবছর ডিএসসি-এসসিও কোর্সে অংশ নেন চীন, তুরস্ক, ভারত, পাকিস্তান সহ 24 দেশের 311 জন সামরিক কর্মকর্তা। সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ কোর্স 2025 গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠান। এতে যোগ দেন বাংলাদেশ সহ বিভিন্ন দেশের সামরিক বাহিনীর কর্মকর্তা ও ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত। সকালে মিরপুর সেনানিবাসে ডিফেন্স সার্ভিসেস কমান্ড ও স্টাফ কলেজ অডিটোরিয়ামে আয়োজিত গ্র্যাজুয়েশন সেরেমনিতে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় কোর্স সম্পন্নকারী অফিসারদের হাতে সনদ তুলে দেন তিনি। সংশ্লিষ্ট কর্মকর্তাদের শুভেচ্ছা জানিয়ে ডক্টর ইউনূস বলেন, ফেব্রুয়ারির নির্বাচনকে সুষ্ঠু, উৎসবমুখর ও আনন্দময় করতে সেনাবাহিনীর সহযোগিতা প্রয়োজন। So now the time for election, we are looking forward to it. And we announce the date for February, first half of February.
Again, we need the support from our armed forces because it is a big undertaking coming from an uprising, moving to an election, which is a very peaceful kind of celebration, mood of happiness. এ সময় জুলাই গণ অভ্যুত্থানে সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। বলেন, সেনাবাহিনী সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। But lucky for Bangladesh, their armed forces stood together all the way, and that's why we could move forward with the implementation all the aspirations and hopes of the nation. কোর্স সম্পন্নকারী অফিসাররা জানান, অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা দেশের সংকটময় মুহূর্তে ভূমিকা রাখতে সাহায্য করবে। এবং ডেফিনেটলি আমি বলবো যে এই প্রশিক্ষণের পরে আমি আমার নিজের নলেজকে অনেক বাড়াতে পেরেছি। আমি একটা মাল্টি কালচারাল একটা পরিবেশে আমি প্রশিক্ষণটা সম্পন্ন করেছি। This is first time for me. I work with Navy and Army and Air Force together in the Joint Syndicate. So a lot of experience. খুবই কম্পিটিটিভ কোর্স এবং একটা মাল্টি ন্যাশনাল এনভায়রনমেন্ট আছে যেখানে আমরা অন্যান্যদের সম্পর্কেও বেশ ধারণা পেয়ে থাকি। My experience has enhanced my joint planning, multidimensional planning, and overall it has given me teamwork. কালচারাল এক্সচেঞ্জ এবং প্রফেশনাল টেকনিক্যাল যে এক্সচেঞ্জ হয়েছে, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এটা আমাদেরকে অনেক এনরিচ করেছে। এবার সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ থেকে চীন, তুরস্ক, ভারত, পাকিস্তান সহ বিশ্বের 24টি দেশের 58 অফিসার সহ মোট 311 জন গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছে। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। আধিপত্য বিস্তার এবং রাজনৈতিক কোন্দলের জের ধরে হত্যা করা হয়েছে পল্লবীর যুবদল নেতা গোলাম কিবরিয়াকে। মিরপুরে আন্ডারওয়ার্ল্ডের কথিত 4 স্টার গ্রুপ এই হত্যাকাণ্ডে জড়িত বলে ধারণা র্যাবের। হত্যার অন্যতম হোতা পাতা সোহেল সহ 2 জনকে গ্রেফতারের পর এমন তথ্য জানিয়েছেন র্যাব 4-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব আলম। 17 নভেম্বর এভাবেই গুলি করে হত্যা করা হয় পল্লবী থানা যুব দলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে। সিসি ফুটেজে দেখা যায় 3 জন শুটার কিলিং মিশনে সরাসরি অংশ নিয়েছে। খুনের পর পালিয়ে যাওয়ার সময় এক কিলারকে আটক করে এলাকাবাসী। একদিন পর মঙ্গলবার পল্লবী থানায় হত্যা মামলা করেন কিবরিয়ার স্ত্রী। আশুলিয়ার বিরুলিয়া থেকে মনির হোসেন ওরফে সোহেল ওরফে পাতা সোহেলকে গ্রেপ্তার করে র্যাব 4। পরে হত্যায় জড়িত আরেক সন্ত্রাসী সুজন ওরফে বুক পোড়া সুজনকেও গ্রেপ্তার করা হয়। পাতা সোহেলই তাদেরকে, যারা শুটার তাদেরকে অর্থ সরবরাহ করেছিল, বাট পাতা সোহেল আসলে কোন জায়গা থেকে অর্থ পেয়েছে বা কে নির্দেশদাতা এটা এখনো আমরা ক্লিয়ার না। এর আগে যাদের সাথে ওনার সখ্যতা ছিল, এই রাজনৈতিক মেরুকরণের পরে সেই সখ্যতাটার এগেনস্টে তিনি কাজ করছিলেন। বেসিক্যালি বিভিন্ন জায়গায় চাঁদাবাজি কিংবা মাদক ব্যবসা এগুলাতে তার সাপোর্ট ছিল না। বুধবার এক ব্রিফিংয়ে জানানো হয় চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের সাথে 4 স্টার গ্রুপের সদস্যরা জড়িত। 4 স্টার নামক 4 জন স্টার, সন্ত্রাসী মামুন, কিলার ইব্রাহিম, সন্ত্রাসী শাহাদাত, সন্ত্রাসী মুক্তার, এদের ছত্রছায়ায় কিংবা এদের এদের নির্দেশে মিরপুরের বিভিন্ন এলাকায় বিভিন্ন সময় যে সকল অরাজকতা বা সন্ত্রাসী কার্যক্রমগুলো করা হয় তাদের একটা মদত রয়েছে বলে আমরা জানতে পেরেছি। পাতা সোহেল ও বুক পোড়া সুজন কিলিং মিশনে সরাসরি অংশ না নিলেও আন্ডারওয়ার্ল্ড কানেকশনে এই হত্যাকাণ্ড বলে জানায় র্যাব। অভিযান চলমান, আমরা আশা করি এই ঘটনা। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর মামলায় রাজসাক্ষী হয়ে জবানবন্দি দিলেন মামলার গ্রেফতার আসামি এসআই আফজালুল হক। বুধবার জবানবন্দিতে তিনি বলেন, 5 আগস্ট 6 জনকে গুলি করে হত্যা করে লাশ পুড়িয়ে দেয় আশুলিয়া থানার ওসি সায়েদ ও এসআই বিশ্বজিৎ সহ বেশ কয়েকজন পুলিশ। বিবেকের তাড়নায় রাজসাক্ষী হয়েছেন বলে ট্রাইব্যুনালকে জানান তিনি। 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের অন্যান্য স্থানের মতো বিজয় মিছিলে অংশ নেয় আশুলিয়ার ছাত্র জনতা। মিছিল নিয়ে থানার সামনে গেলেই তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে পুলিশ। নিহত হন 6 জন, পরে তাদের ভ্যানে তুলে পুড়িয়ে দেওয়া হয়। বুধবার এই মামলায় গ্রেফতার এক আসামি পুলিশের সাব ইন্সপেক্টর আফজালুল হক ঘটনার আদ্যপ্রান্ত তুলে ধরে জবানবন্দি দেন ট্রাইব্যুনালে। বলেন, 5 আগস্ট বিকেল 4টায় ওসি সায়েদের নির্দেশনায় এএসআই বিশ্বজিৎ সহ কয়েকজন পুলিশ সদস্য এই হত্যাকাণ্ডে অংশ নেন।
তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, কিছু ঘটনা দেখেছেন এবং তিনি যে ঘটনার বর্ণনা অর্থাৎ লাশ পোড়ানোর আগের বর্ণনাটা সম্পূর্ণ দিয়েছেন। কে গুলি করেছেন, কিভাবে গুলি করা হয়েছে, কে ডিপ্লয়েড করেছেন, কমান্ড রেসপন্সিবিলিটিতে যারা ছিলেন, অরিজিনাল একজন পারপিটেটরের নাম বলেছেন। আসামি থেকে রাজসাক্ষী হয়ে আফজালুল হক জানান 15 আগস্ট তিনি জানতে পারেন পিকআপে তোলা মরদেহগুলো পেট্রোল ঢেলে পুড়িয়ে ফেলা হয়। শহীদদের আত্মত্যাগ স্মরণ করে বিবেকের তাড়নায় এই জবানবন্দি দিয়েছেন বলে ট্রাইব্যুনালকে জানান তিনি। তা হচ্ছে যে আমরা কাউকে অ্যাপ্রুভার হওয়ার জন্য উৎসাহিত করিনি, আমরা কাউকে অনুরোধ করি নাই, প্ররোচনা দিই নাই এবং এই আজকের সাক্ষীও বলেছেন যে কারো প্ররোচনা ছাড়াই নিজ উদ্যোগে উনি সাক্ষী হয়েছেন। আশুলিয়ায় লাশ পোড়ানোর এই মামলায় আসামি করা হয় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 জনকে, যাদের মধ্যে গ্রেপ্তার আছেন 8 জন। এখন পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন 23 জন। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। গাজীপুরে একটি কারখানায় লাগা আগুন 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। প্রথমে আগুন দেখে নেভানোর চেষ্টা করে সেখানে থাকা নিরাপত্তা কর্মীরা। পরে ফায়ার সার্ভিসের 9টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। গাজীপুরের বাঘের বাজারে ফিনিশ কারখানায় হঠাৎ আগুনের লেলিহান শিখায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা। প্রত্যক্ষদর্শীরা জানায় দুপুর 1টার দিকে আগুন দেখতে পেয়ে তা নেভানোর চেষ্টা করেন কারখানার নিরাপত্তা কর্মীরা। তবে সেখানে কয়েল, ব্লিচিং পাউডার সহ বিভিন্ন পণ্য উৎপাদনের জন্য কেমিক্যাল থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে একে একে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের 9টি ইউনিট। পরবর্তীতে 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ঠাস করে একটা শক দেওয়ার পরে পিছন দিকে চাই দিয়ে আমরা প্রচুর ধোয়া পরে আইসা দিয়ে আপনার অবস্থা কাহিল। ব্লিচিং পাউডার তৈরি হয়, তারপরে কোয়েল, এই ফিক্সল, তারপরে আইপি, আরও ওয়াশিং, অনেক কিছুই। লাঞ্চের সময় অনেক সেকশনে আপনার লাঞ্চে বিরতিতে বের হয়ে গেছে, বা আমরা যারা ছিলাম সবাই সুস্থভাবে আলহামদুলিল্লাহ বের হয়েছি। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এ ঘটনায় হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি। ভিতরে হিউজ ব্যাপক পরিমাণে কেমিক্যাল, কাঁচামাল, ফিনিশ প্রোডাক্ট ছিল। এই সবগুলোকে মাথায় রেখে, চ্যালেঞ্জকে মাথায় রেখে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করেছি। কারখানায় কয়েক কোটি টাকার মালামাল ছিল বলে দাবি কর্তৃপক্ষের। সাইফ আহমেদ, যমুনা নিউজ। শ্রমবাজারে কর্মী নিয়োগে মালয়েশিয়ার দেয়া কয়েকটি শর্তে আপত্তি জানিয়েছে বাংলাদেশ, জানিয়েছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। রাজধানীর একটি হোটেলে ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্মের উদ্বোধন অনুষ্ঠানে এই তথ্য তিনি জানান। বলেন, মালয়েশিয়া থেকে কর্মী নিয়োগের বিষয়ে সম্প্রতি যে 10টি শর্ত দেওয়া হয়েছে তার মধ্যে কয়েকটি শর্তের বিষয়ে বাংলাদেশ শক্ত আপত্তি আছে। একই সাথে শর্তগুলো পূরণের সময় বাড়ানোর দাবি জানানো হয়েছে। এসব বিষয়ে চিঠি দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, মালয়েশিয়া কর্তৃপক্ষ এই বিষয়গুলো বিবেচনা করার আশ্বাস দিয়েছে। তবে শর্ত শিথিল না করা পর্যন্ত এবং শ্রমবাজার যথাসম্ভব সব এজেন্সির জন্য উন্মুক্ত না হওয়া পর্যন্ত দেশটির সাথে যোগাযোগ ও কূটনৈতিক আদান প্রদান অব্যাহত থাকবে। মালয়েশিয়া থেকে যে 10টা শর্ত দিয়েছে, কয়েকটা শর্তের ব্যাপারে আমরা স্ট্রং আপত্তি জানিয়েছি এবং আমরা বলেছি ডেডলাইনও এক্সটেন্ড করতে হবে। আমরা রিক্রুটিং এজেন্সির সাথে কথা বলে এই শর্তগুলোর কথা জানিয়েছি যে এগুলি মিট আপ করা সম্ভব না এবং এগুলি মিট আপ করতে গেলে এখানে সিন্ডিকেট হবে। আবার অল্প কয়েকটা বড় শুধুমাত্র রিক্রুটিং এজেন্ট সুযোগ পাবে, আমরা সেটা চাই না। আমরা চাই সুযোগ যতদূর সম্ভব অবারিত যেন করা হয়। বিজয় দিবস নিয়ে কোনো আতঙ্ক, অস্থিরতা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে গত বছরের মতো এবারও কুচকাওয়াজ হবে না। বুধবার সচিবালয়ে এই সংক্রান্ত আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি আরও বলেন, বিজয় দিবস আয়োজন করে থাকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনশৃঙ্খলা নিশ্চিত করে। তিনি বলেন, এবারও সবাই ভালোভাবে বিজয় দিবস উদযাপন করতে পারবে। এবারও কর্মসূচিতে কোনো পরিবর্তন নেই। শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে দেশে কোনো অস্থিরতা নেই বলে উল্লেখ করেন তিনি। ভোরের কাগজের অনলাইন সম্পাদককে মধ্যরাতে ডিবি পুলিশ তুলে নেওয়ার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অনুসন্ধানের পরই বিস্তারিত বলা যাবে। এই রায় দেওয়ার পরে কোন রকমের অস্থিরতা সৃষ্টি হয় নাই এবং বিজয় দিবসেও কোন রকমের অস্থিরতার কোনো সম্ভাবনা নাই। কোন কর্মসূচিও কোনো ধরনের পরিবর্তন নেই। সব কর্মসূচি আগে যেভাবে হয়েছে এখনো একইভাবে হবে, বরঞ্চ আগের থেকে আরো বেশি হবে। শুধু গতবারও আমাদের প্যারেড হয় না, এবারও আমাদের প্যারেডটা হচ্ছে।
উত্তরায় শান্ত নামে 16 বছরের এক কিশোরকে গলা কেটে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় 4 জনকে গ্রেফতার করেছে তুরাগ থানা পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি, বিশেষ কায়দায় তৈরি নাইলনের রশি ও ভুক্তভোগীর অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। ডিএমপি মিডিয়া সেন্টার এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশের উত্তরা বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ মহিদুল ইসলাম। তিনি জানান, পরিকল্পিতভাবে শান্তকে উত্তরা 17 নম্বর সেক্টরের 7 নম্বর ব্রিজের কাছে নিয়ে যায় গ্রেফতারকৃতরা। কৌশলে ফাঁকা জমিতে নিয়ে গিয়ে রবিউল ইসলাম রানা নাইলনের রশি দিয়ে গলা চেপে ধরে এবং সামিদুল হক মনা ধারালো ছুরি দিয়ে গলা কেটে শান্তকে হত্যা করে। পরে হযরত আলীর সহায়তায় নেত্রকোনার দুর্গাপুরের নয়ন মিয়ার কাছে 50,000 টাকায় বিক্রি করে। পুলিশের ধারাবাহিক অভিযানে ক্রেতাকে গ্রেফতার করে উদ্ধার করা হয় অটোরিকশাটি। দ্রুততম সময়ের মধ্যে আমরা এই মামলা এরকম একটা ক্লুলেস এবং চাঞ্চল্যকর মামলার আমরা রহস্য উদ্ঘাটন করতে পেরেছি। এই ঘটনায় ওই শান্তকে তাদের জন্য, তাদের দাফনের জন্য, শান্তর বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলায়, সেখানে নিয়ে যাওয়া হয়েছে। এজন্য আমাদের এই মামলা রুজুর কাজটি প্রক্রিয়া চলমান রয়েছে। নতুন কেন্দ্র গড়ে তোলা না গেলে 2030 সালের মধ্যে চরম আকার ধারণ করবে বিদ্যুৎ সংকট। সমস্যা সমাধানে এখনই কার্যকর উদ্যোগ নেওয়া দরকার। বিদ্যুৎ খাত নিয়ে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম, ইআরএফ এবং পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন আলোচকরা। জ্বালানি সংকটের কারণে বিনিয়োগ ও কর্মসংস্থান দুটোই হুমকির মুখে পড়বে বলে জানান ব্যবসায়ী নেতারা। তাই এখাতে অর্থের যোগান বাড়াতে বিনিয়োগ নিরাপত্তা নীতির ধারাবাহিকতার গুরুত্ব দেন বিশ্লেষকরা। প্রতি বছর বিদ্যুতের চাহিদা বাড়ছে 6% হারে। এটি অব্যাহত থাকলে 2030 সালে উৎপাদনের সক্ষমতাকে ছাড়িয়ে যাবে চাহিদা। আর 2040 সালে 35,500 মেগাওয়াট চাহিদার বিপরীতে উৎপাদন নেমে আসবে 21,000 মেগাওয়াটে। ঘাটতি বেড়ে দাঁড়াবে 14,500 মেগাওয়াটে। সেমিনারে এসব তথ্য তুলে ধরে আলোচকরা বলেন, সমস্যা সমাধানে এখনই উদ্যোগ নিতে হবে, না হলে বিদ্যুৎ নিয়ে চরম সংকটে পড়তে হবে বলেও সতর্ক করেন তারা। আলোচনায় অংশ নিয়ে শিল্প মালিকরা বলেন, জ্বালানি সংকটে সক্ষমতা হারাচ্ছে রপ্তানি খাত। পোশাক শিল্পে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি দরকার, কিন্তু এ খাতে গ্যাস সরবরাহ তলানিতে নেমেছে। জ্বালানি সংকটে প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছে দেশের রফতানি শিল্প। বিকল্প জ্বালানি হিসেবে সোলার প্যানেল ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে, কিন্তু উচ্চ আমদানি শুল্কের কারণে তাও সম্ভব হচ্ছে না। বিশ্লেষকরা বলছেন, বিদ্যুৎ সংকটের সমাধানে এখনই উদ্যোগ নিতে হবে। নতুন বিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলার পাশাপাশি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এ খাতে বিনিয়োগের জন্য নীতিমালার আধুনিকায়ন দরকার বলেও মনে করেন তারা। নতুন কোনো বিদ্যুৎ কেন্দ্র না হলে 2030 সালের পর দেশে চরম বিদ্যুৎ সংকট দেখা দিতে পারে। সংকট সমাধানে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে। এখানে বিনিয়োগের জন্য পলিসি গাইডলাইন দরকার। পরবর্তী সরকারের জন্য বিদ্যুৎ জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ হবে। অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টু বলেন, জ্বালানি খাতে বিনিয়োগ বাড়াতে হবে, এর কোনো বিকল্প নেই, কারণ এটি বিনিয়োগ, প্রতিযোগিতা এবং জীবনের সাথে সম্পর্কিত। বিদ্যুৎ ও জ্বালানি সংকটে বিনিয়োগ ও কর্মসংস্থান হুমকির মুখে পড়বে। তাই সংকটের সমাধানে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এ খাতের উন্নয়নে বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি সঠিক পরিকল্পনা নিতে হবে। আগামীতে যারা দেশ পরিচালনা করবে তারা বিনিয়োগ বাড়াতে নানামুখী উদ্যোগ নেবে বলেও আশা আলোচকদের। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। বিদ্যুৎ চুক্তি নিয়ে উচ্চ আদালতের তদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত ভারতের আদানি গ্রুপ সিঙ্গাপুরের সালিসি আদালতে কার্যক্রম চালাতে পারবে না, এমন নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। রিটকারী ব্যারিস্টার আব্দুল কাইয়ুমের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি বজলুর রহমানের নেতৃত্বাধীন বেঞ্চ এই আদেশ দেন। এর আগে রিট আবেদনের প্রেক্ষিতে সরকারকে আদানি গ্রুপের সঙ্গে চুক্তিতে কোনো দুর্নীতি হয়েছে কিনা তা খুঁজে বের করতে সংশ্লিষ্ট সংস্থাকে দিয়ে তদন্ত করতে এবং 3 মাসের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দিতে বলেন হাইকোর্ট। তখন সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই সময়ের মধ্যে চুক্তি সম্পাদনের প্রক্রিয়া সংক্রান্ত নথি দাখিল করতেও বলা হয়। একই সঙ্গে আদানি গ্রুপের সঙ্গে করা চুক্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতেও রুল জারি করেন হাইকোর্ট। এদিকে আদানির সাথে অসম বিদ্যুৎ চুক্তি সম্পাদনের পূর্বের যে সমস্ত প্রতিবেদন এখন পর্যন্ত হাইকোর্টে এসেছে তাতে অনেক অসঙ্গতি রয়েছে বলে জানানো হয়েছে।
আমাদের যুক্তিতর্কে সন্তুষ্ট হয়ে যেই তদন্ত কমিটি গঠন করা হয়েছিল সেই তদন্ত রিপোর্টটা দাখিল করা পর্যন্ত আদানি গ্রুপ কোনো ধরনের আরবিট্রেশন যেন শুরু করতে না পারে তার উপর একটা অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দিয়েছে। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানিকে হস্তান্তরের বৈধতা প্রশ্নে রুল শুনানি শুরু হয়েছে হাইকোর্টে। শুনানিতে আইনজীবীরা বলেন, আদালতের নির্দেশ অমান্য করে চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানির হাতে ছেড়ে দেওয়ার প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে সরকার। বুধবার হাইকোর্টে রুল শুনানি করেন ব্যারিস্টার আহসানুল করিম ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে দেয়া দেশের নিরাপত্তা নিয়ে আরও চিন্তা বাড়বে বলেও জানান রিটকারী আইনজীবীরা। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি বিদেশি কোম্পানির হাতে ছেড়ে দেওয়ার প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে সরকার। আগামী ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাতের কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির জন্য এই কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। গত 16 নভেম্বর রোববার বন্দর কর্তৃপক্ষ নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানিকে হস্তান্তরের জন্য দরপত্র মূল্যায়ন কমিটি গঠন করেছে। কমিটিটি অনুমোদনের জন্য ইতিমধ্যে নৌ পরিবহন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সাবমেরিন কেবল স্টেশন, নেভি হেডকোয়ার্টার্স, এয়ারবেস এবং অয়েল রিফাইনারি, এয়ারপোর্ট এই পোর্টের কাছাকাছি প্রতিশ্রুতি ইতিপূর্বে থাকা সত্ত্বেও যে সরকার দ্রুতগতিতে আগাচ্ছে সেটার জন্য কোর্ট অসন্তোষ প্রকাশ করেছেন। চিটাং পোর্ট দিস নট এ চিটাং পোর্ট, শুধু পোর্ট না, এটা আমাদের জাতীয় নিরাপত্তা প্রশ্ন আছে। অন্তর্বর্তী সরকারের কাজ হলো যে সাময়িক কিছু কাজ করা। আওয়ামী লীগের জন্মস্থান রোজ গার্ডেন ক্রয়ের নামে রাষ্ট্রের ৩৩২ কোটি টাকার ক্ষতি সাধনের অভিযোগে অনুসন্ধানে নেমেছে দুদক। অনুসন্ধানে যাদের বিরুদ্ধে সংশ্লিষ্টতা পাওয়া যাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় সংস্থাটি। দুপুরে দুদকের প্রধান কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার সময় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ৩৩২ কোটি টাকা সরকারি অর্থ ক্রয় করে। দুদকের কাছে অভিযোগ আছে এটি রাষ্ট্রীয় অর্থের অপচয়। এ ঘটনায় অভিযান চালিয়ে প্রাথমিক সত্যতা মেলায় এবার অনুসন্ধানে নেমেছে সংস্থাটি। এই দিন দুদকের মামলায় ধানমন্ডি বাসা থেকে গ্রেফতার করা হয় ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদকে। তার বিরুদ্ধে এক মামলায় বলা হয়, অগ্রণী ব্যাংকের দায়িত্ব থাকাকালে সংশ্লিষ্টদের যোগসাজশে ১৮৯ কোটি ঋণ জালিয়াতি করেছে। মিষ্টি ও বেকারি পণ্য মানেই যেন ভেজালের ছড়াছড়ি। একের পর এক অভিযানে ধরা পড়েছে নানা অনিয়ম অসঙ্গতি। আজও সিজল কারখানায় অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানের খবর আগে টের পেয়ে কারসাজি করেও শেষ রক্ষা হয়নি। নগরীর আগ্রাবাদে লাকি প্লাজার পাশে সিজলের মিষ্টি ও বেকারি পণ্য তৈরির কারখানায় ভোক্তা অধিকারের অভিযানের খবর আগেই টের পেয়ে যান মালিকরা। অভিযান শুরু করতে ঘণ্টা দুয়েক দেরি হওয়ায় এ সুযোগে সব কর্মীরা ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলেন কারখানা। মালিক পক্ষের দাবি সবসময় পরিচ্ছন্ন রাখেন, কিন্তু ঘণ্টা দুয়েক আগের সিসি ক্যামেরার ফুটেজ দেখতে চাইলে ফেঁসে যান। এই যে সিসি ক্যামেরা ফুটেজ, ওটাকে আমরা দেখতে পারবো? আছে কোথাও, আছে এরকম দেখার মতো সুযোগ আছে? তুমি কোন কোম্পানির তাহলে পারবে কি? এটা যমুনা টিভি। জি, তুমি একবার আসো না। এখন কি দেখার সুযোগ আছে? আমার মেন্টালিটি ঠিক নেই। তোমারও তো আমি অনেক কিছু মেসেজ হয়তো রঙও দিতে পারি। তুমি আলিদা আসো একবার। এখন দেখানো তো সম্ভব না। এখন দেখানো সম্ভব কি করে হবে? এখন তোমারও তো 50 জন আছো, তোমাদের তো কথা যেটা এটাই বলবো। কারখানা ও রান্নাঘরের পরিবেশ নোংরা থাকার বিষয়টি টের পেয়ে অভিযানে যায় টিমও। হাতে নাতে ধরা পড়ে আরও বেশ কিছু অনিয়ম। উৎপাদিত খাদ্যে মেয়াদ নেই, বিদেশ থেকে আনা ফুড কালারের উল্লেখ নেই আমদানিকারকের নাম। এসব অভিযোগে সিজলকে 2 লাখ টাকা জরিমানা করা হয়। বেশ কিছু পরিমাণ কেক তারা উৎপাদিত সম্পূর্ণ কার্যক্রম ফিনিশড, সেই প্রোডাক্টটা ওনারা মেয়াদ না দিয়ে ফ্রিজে রেখে দিয়েছেন। অর্থাৎ যখন বাজারে এটা সাপ্লাই দিবেন, সরবরাহ করবেন, তখন ওনারা এই মেয়াদের স্টিকারটা বসাবেন। নানা ধরনের যে অসঙ্গতি, এই অসঙ্গতিগুলি তারা যেন সংশোধন করে, আমরা তাদেরকে সতর্কতামূলক 2 লাখ টাকা অর্থদণ্ড করেছি। এর আগে পাশের সিঙ্গাপুর ব্যাংকক মার্কেটে 2টি দোকানে অভিযান চালিয়ে পচা বাসি খাবার বিক্রি ও আমদানি নিষিদ্ধ পণ্য রাখায় 50,000 টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।
বাংলাদেশ আয়ারল্যান্ড টেস্টের খবর। ১৭তম টেস্টের প্রথম দিন শেষে ১ রানের অপেক্ষা মুশফিকুর রহিমের। মিরপুরে সিরিজের দ্বিতীয় শেষ টেস্টে প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ২৯২ রান। ৯৯ রানে অপরাজিত আছেন মুশফিক। 50 পেয়েছেন মুমিনুল, লিটন অপরাজিত ৪৭ রানে। সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে লর্ডসে টেস্ট অভিষেক, যার শুরুটা হয়েছিল রেকর্ড গড়ে সেই মুশফিকুর রহিম দেখতে দেখতে পার করেছেন আন্তর্জাতিক ক্রিকেটে ২০ বছর। লম্বা এই পথ চলায় অনেক রেকর্ড গড়েছেন মুশফিক, যার মধ্যে সবচেয়ে সেরাগুলোর একটি হলো দেশের ক্রিকেটের প্রথম এবং সর্বাধিক ৩টি ডাবল সেঞ্চুরি করার কীর্তি। দেশের হয়ে ২১৯ রানের ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসটিও তার। সেই মুশফিক বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে বুধবার খেলেছেন ১৭তম টেস্ট। কিন্তু টেস্ট ক্রিকেটে বাংলাদেশের রেকর্ডের বরপুত্রকে কি এখানেই থামলে মানায়? বিশ্বের ১২তম ক্রিকেটার হিসেবে ১৭তম টেস্টে শতক হাঁকানো থেকে মাত্র ১ রান দূরে মুশফিকুর রহিম। ঢাকা টেস্টের প্রথম দিন শেষে ৯৯ রানে অপরাজিত অভিজ্ঞ এই ব্যাটার। বৃহস্পতিবার আর ১ রান যোগ করলেই বিরলেই রেকর্ড বুকে উঠবে মুশির নাম। জাভেদ মিয়াঁদাদ, রিকি পন্টিং, ইনজামাম, অ্যালিস্টার কুক, জরুরদের সাথে ১৭তম টেস্টে সেঞ্চুরি করার ক্লাবে যুক্ত হবেন বাংলাদেশের মিস্টার ডিপেন্ডেবল। মিরপুরে টস জিতে আগে ব্যাট করতে নেমে দুই ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়ের হাত ধরে দিনের শুরুটা ভালো হয় বাংলাদেশের। দলীয় ৫২ রানে সাদমান ইসলাম ফিরলে প্রথম উইকেট হারায় স্বাগতিকরা। এরপর ৮৩ রানে জয় আর ৯৫ রানে শান্ত ফিরলে ১০০-র আগেই ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে টাইগাররা। তবে ১০৭ রানের জুটি গড়ে এই প্রাথমিক ধাক্কা সামাল দেন মুশফিক ও মুমিনুল। এই জুটি ভাঙে মুমিনুল ম্যাকব্রেইনের শিকার হলে অ্যান্ডি ম্যাকব্রেইন একাই নিয়েছেন ৪ উইকেট। মুশফিকের অপরাজিত ৯৯ ও লিটনের অপরাজিত ৪৭ রানের ইনিংসে শেষ পর্যন্ত দিন শেষে বাংলাদেশ জমা করেছে ২৯২ রান। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে যেন দুহাত ভরে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। F-35 যুদ্ধবিমান ছাড়াও রিয়াদ পাচ্ছে বিপুল সামরিক সহায়তা। ওভাল অফিসের বৈঠকে বেশ কয়েকটি চুক্তিতেও সম্মত হয়েছেন দুই নেতা। সৌদিকে নেটোর বাইরে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু আখ্যা দেওয়া হয়েছে। বিনিময়ে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিকের চুক্তি আব্রাহাম অ্যাকর্ডে যোগ দেওয়ার বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছেন সালমান। যুক্তরাষ্ট্রে $1 ট্রিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। লাল গালিচা, মার্চিং ব্যান্ড আর মাথার উপর সামরিক বিমানের ফ্লাইপাস্ট, রীতিমতো রাজকীয় স্টাইলে মিত্র সৌদি যুবরাজকে হোয়াইট হাউসে বরণ করলেন মার্কিন প্রেসিডেন্ট। ৭ বছর পর ট্রাম্পের উষ্ণ অভ্যর্থনায় ওভাল অফিসে মোহাম্মদ বিন সালমান। বৈঠক পর্বের পর সাংবাদিকদের ব্রিফ করেন দুই নেতা, জানান প্রতিরক্ষা ও নিরাপত্তাজনিত একাধিক চুক্তিতে সম্মত হয়েছে ওয়াশিংটন রিয়াদ, যার আওতায় F-35 যুদ্ধবিমান পেতে যাচ্ছে সৌদি আরব, কিনবে আরও ৩০০টির মতো মার্কিন ট্যাঙ্ক। ভবিষ্যতে সম্ভাব্য পারমাণবিক চুক্তিও স্বাক্ষর করতে পারে দুই দেশ বলে প্রত্যাশা। আমরা এই বিষয়ে একমত হয়েছি, একটা চুক্তি হবে। আমরা তাদের কাছে F-35 বিক্রি করব আর তারা সেটা কিনবে। এটা একটা দারুণ বিমান। যাই হোক, আমরা সেরা সামরিক সরঞ্জাম তৈরি করি, সেরা বিমান, সেরা ক্ষেপণাস্ত্র, সেরা প্রতিরক্ষা তৈরি করি। আলোচনায় উঠে আসে সৌদি ইসরায়েল সম্পর্কের বিষয়টি। আব্রাহাম চুক্তিতে রিয়াদকে যুক্ত করার প্রত্যাশা সম্প্রতি একাধিকবার ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। বৈঠকে সে বিষয়ে রিয়াদের ইতিবাচক সাড়াও পেয়েছেন বলে জানান তিনি। মধ্যপ্রাচ্যের সকল দেশের সাথে সুসম্পর্ক রাখার কথা বলেন বিন সালমানও। নিশ্চিতভাবেই আমরা বিশ্বাস করি মধ্যপ্রাচ্যের সকল দেশের সাথে সুসম্পর্ক থাকা ভালো এবং আমরা আব্রাহাম চুক্তির অংশ হতে চাই, কিন্তু এটাও নিশ্চিত করতে চাই যে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের জন্য একটি স্পষ্ট পথ থাকুক। আমরা সে বিষয়ে কাজ করব। শুধু চুক্তিই নয়, সৌদি আরবকে ন্যাটো জোটের বাইরে সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ঘোষণা করেন ট্রাম্প, যা এখন পর্যন্ত মাত্র ১৯টি দেশের ভাগ্যে জুটেছে। এদিকে গাজায় শান্তি প্রতিষ্ঠায় সম্ভাব্য পরিষদেও যুবরাজ সালমানকে যুক্ত করার কথা জানান তিনি। এত কিছুর বিনিময়ে যুক্তরাষ্ট্রে বিনিয়োগ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে সৌদি আরব। ৬০০ বিলিয়ন থেকে বাড়িয়ে $1 ট্রিলিয়ন উন্নীত করা হয়েছে বিনিয়োগের পরিমাণ। অনিক রহমান, যমুনা নিউজ। দর্শক, এই ছিল আজকে সন্ধ্যার বাংলাদেশের আয়োজনের। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।